এলাকার লোকে মন করছে যে আপনার বাবা আর মায়ের নদীতে ডুবে গেছে, আপনার মায়েরে পাইছি, বাবারে ভাই নাই। বরিশালে বানারীপাড়ার সন্ধ্যা নদীতে ট্রলার ডুবির ঘটনায় 13 জনের লাশ উদ্ধার, নিখোঁজ কমপক্ষে 30। নদী ভাঙনের কবলে পড়ে এই দুর্ঘটনা, অনুমোদনও ছিল না বিআইডব্লিউটি এর। মিয়ানমারের শরণার্থী সংকটে স্থায়ী সমাধান চায় বাংলাদেশ। নিউ ইয়র্কে বারাক ওবামার শরণার্থী বিষয়ক সম্মেলনে শেখ হাসিনা উদ্বাস্তুদের মানবিক জীবন ফিরিয়ে দেওয়ার আহ্বান। আসন্ন কাউন্সিলে বেশ কিছু চমক আসছে আওয়ামী লীগে। কাউন্সিলের পর আন্দোলনে না থাকলেও সময় মতো জেগে উঠবে বিএনপি, প্রত্যয় শীর্ষ নেতাদের। রাজধানীর শ্যামপুরে একটি কারখানার সামনে থেকে 7 বছরের শিশুর লাশ উদ্ধার, পিটিয়ে হত্যার অভিযোগ স্বজনদের। এবং ছেলের দেয়া আগুনে পোড়া বাবা মারা গেলেন ঢাকা মেডিকেলে। পারিবারিক ও সামাজিক বন্ধন শিথিল হওয়াতেই ঘটছে এমন ঘটনা, বলছেন মনোচিকিৎসকরা। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি পারমিতা হিম। বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় এখন পর্যন্ত 13 জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিখোঁজ রয়েছেন আরো প্রায় 30 যাত্রী। নিখোঁজদের সন্ধানে নদী তীরে ভিড় করেছেন স্বজনরা। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে সেখানকার পরিবেশ। এ ঘটনায় গঠিত 6 সদস্যের তদন্ত কমিটিকে 7 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বরিশাল থেকে ফিরদাউস সোহাগের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বরিশালের বানারীপাড়া সন্ধ্যা নদীর পাড়ে জড়ো হয়েছেন স্বজন হারানো শত শত মানুষ। ট্রলার ডুবির ঘটনা জানার পরই ছুটে আসেন নিখোঁজের স্বজনরা। সৈয়দকাঠির নদীর পাড়ে তৈরি হয়েছে হৃদয় বিদারক দৃশ্য। বুধবার সকালে 50 জন যাত্রী নিয়ে বানারীপাড়া থেকে উজিরপুর রওনা হয় ট্রলার ঐশী। পরে বেলা 11:30টায় সৈয়দকাঠিতে পৌঁছে পাড়ে ফেরার সময় নদীর পাড় ভেঙে ট্রলারের ছাউনির উপর পড়ে। মুহূর্তেই ডুবে যায় ট্রলারটি। খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল। কিছুক্ষণের মধ্যেই 5 জনকে জীবিত উদ্ধার করা হয়। এটি নদী ভাঙ্গল কবলিত এলাকা। এই নদী ভাঙ্গলের একটি বড় ধরনের একটি পোর্শন এই ট্রলারটির উপরে যখন ভেঙে আঘাত করে, মূলত এই কারণেই এই ট্রলারটি বিধ্বস্ত হয়। যখন বাঙ্গলটা পড়ছে শুধু পানি নিচে গেছে না, লঞ্চটা একটু কাইতেই একালে ওই বাঙ্গলটার পানিগুলো চাপতে এসে লঞ্চে যাই পড়লো। এই থাকলাম লঞ্চ ওদিক কাইতেইল না এদিক কাইতেইল। এলাকার লোকে মন করছে যে আপনার বাবা আর মায়ের নদীতে ডুবে গেছে, আপনার মায়েরে পাইছি, বাবারে ভাই নাই। আমার এক ভাইয়ের ছেলে আর ভাইয়ের মেয়ে লঞ্চে ছিল, এখনো খুঁজে পাইনি। 40-50 জন লোক ছিল, এর ভিতর 5 জন লোক বের হইতে পারছে আর বাকিরা সবাই নিখোঁজ। নিখোঁজ 24 জনের তালিকা প্রকাশ করা হয়েছে এবং ডুবে যাওয়া ট্রলারটির খোঁজ পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। ট্রলারটির কোনো অনুমোদন ছিল না বলে জানিয়েছেন জেলা প্রশাসক। স্থানীয়ভাবে এগুলো চলে, এটা সরকার থেকে কোনো অনুমোদন নেয় না, সরকার থেকে এগুলো কোনো ধরনের অনুমতি দেওয়া হয় না। এবং যেহেতু তারা অভিজ্ঞতা সম্পন্ন নয়, এই কারণেই আমরা মনে করি অনভিজ্ঞতার কারণেই আজকে এই দুর্ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যে জেলা প্রশাসন থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 9 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তাদেরকে 7 দিনের মধ্যে তদন্ত করে রিপোর্ট দিতে বলা হয়েছে। লঞ্চের জানলাগুলো ছোট সরু হওয়ার কারণে আমরা ভিতরে ঢুকতে পারি নাই। আমরা যতদূর আমাদের পাও যাই, বডির পাও পর্যন্ত, মাজা পর্যন্ত আমরা পাও দিয়ে তল্লাশি করেছি। রাত 9:30টার দিকে নৌবাহিনীর 14 সদস্যের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে বরিশাল থেকে ছেড়ে আসা উদ্ধারকারী জাহাজ নির্ভীক ঘটনাস্থলে এখনো পৌঁছেনি। সময় সংবাদ, বরিশাল। রাজধানীর পুরান ঢাকার কদমতলী এলাকায় 7 বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শিশুটিকে পিটিয়ে হত্যার অভিযোগ করেন স্বজনরা। বুধবার দুপুরে ওই এলাকার শ্যামপুরে দেয়াশলাই কারখানার পাশে এই ঘটনা ঘটে। এদিকে ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
পরিবারের সদস্যরা জানান, বুধবার দুপুরে খাবারের পর শ্যামপুরের একটি দিয়াশলাই কারখানার সামনে খেলতে যায় শিশু আব্দুল্লাহ। এর কিছুক্ষণ পর কারখানার সামনে আব্দুল্লাহকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বজনরা অভিযোগ করেন, পিটিয়ে আব্দুল্লাহর মাথার এক পাশ থেতলে দেওয়া হয়েছে। তবে কে বা কারা কিংবা কোন ঘটনার প্রেক্ষিতে আব্দুল্লাহকে হত্যা করা হয়েছে এ বিষয়ে কিছু বলতে পারছেন না তার পরিবার। একজনে কয় তোমার পোলারে বীজ আমি কই কি আমার পোলাই কয় আমি তো কই তাই না বোন কি হয়েছে কয় কি উজালায় কে জানি মারিয়া ই ডাইকা তুই আদি যে কে জানি মাইরা আলায় তুই এই যে পানির মধ্যে দাপড়া দাপড়ি করছে এরা বাঁচতারে নাই। উজালার ভিতরে একটা ছেলেকে বাচ্চাকে মাইরা ফালা দিতে, দেখো তোমার আব্দুল্লাহ নি। পরে যায় দেয় দৌড়াদৌড়ি করে যায় দেয়, হ্যাঁ ওনার ছেলে। পরে ওখান থেকে উঠায় নিয়ে ডাইরেক্ট এখানে চলে আসে। পুলিশ বলছে ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি পাথর জব্দ করেছে তারা। তবে হত্যা কিনা তা জানা যাবে ময়নাতদন্তের পর। মসজিদের বাইরে মসজিদের পাশে একটা রক্তমাখা আমরা পাথর পাইছিলাম, পাথরটাকে আপাতত আমার হেফাজতে নিচ্ছি। আমরা কোনো কিছু জানা যায়নি, এটা সবে মাত্র শুরু। এই ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে পুলিশ। তেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। মিয়ানমারের শরণার্থী সংকটের স্থায়ী সমাধানে প্রতিবেশী দেশটির নতুন সরকারের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ। মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে নিউ ইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আয়োজনে শরণার্থী বিষয়ক সম্মেলনে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশ 3 দশকেরও বেশি সময় ধরে মিয়ানমার থেকে আসা বিপুল সংখ্যক উদ্বাস্তুকে আশ্রয় দিয়েছে। এ সময় শরণার্থীদের মানবিক জীবন ফিরিয়ে দিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। জাতিসংঘ সদর দপ্তর থেকে আমাদের নিউ ইয়র্ক প্রতিনিধি শিহাবুদ্দিন কিস্তু জানাচ্ছেন বিস্তারিত। প্রেসিডেন্ট বারাক ওবামার আয়োজনে জাতিসংঘের শরণার্থী বিষয়ক লিডার সামিটে প্রায় 15 মিনিট প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দিক নির্দেশনামূলক বক্তব্য রেখেছেন। তিনি তার বক্তব্যে শরণার্থীদের বিষয়টি মানবিক বিবেচনায় বিবেচনা করার জন্য বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন। এ প্রসঙ্গে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অভিজ্ঞতার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, শরণার্থীদের দুঃখ দুর্দশার সাথে তিনিও একাত্ম। In 1975, 15th August, my sister and myself become refugee because my father was president. Bangabandhu Sheikh Mujibur Rahman was the president of Bangladesh, was assassinated along with my mother. My 3 brothers, younger one was only 10 years old. My uncle, and including 18 members of my family, was assassinated. For 6 years, we have to take shelter. We become refugee. After 21 years, I become Prime Minister of Bangladesh. I understand the sorrow and pain of those who become refugee. I urge our other international partners to remain engaged to solve this problem so that these people can go back to their country. প্রধানমন্ত্রী আরো বলেন, বাংলাদেশের রোহিঙ্গা সমস্যার সমাধানে তিনি ইতিমধ্যেই মিয়ানমারের নেত্রী অং সান সুচির সঙ্গে আলোচনা করেছেন। We took forward to working with the new Myanmar leadership to find lasting solution to this issue. I am already in touch with Aung San Suu Kyi. প্রধানমন্ত্রী বলেন, শরণার্থীরা যেন তাদের স্ব দেশে সসম্মানে ফিরে যেতে পারে, সেজন্য বিশ্ব নেতৃবৃন্দকে এক হয়ে কাজ করতে হবে। জাতিসংঘের সদর দপ্তর থেকে শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। প্রবাসী সময় আরো থাকছে। আবারও পেছালো বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন প্রকাশের সময়। রিপোর্ট প্রকাশ হলে অর্থ ফেরত পাওয়ায় প্রভাব পড়তে পারে আশঙ্কা অর্থমন্ত্রী। আগামী 26শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দিতে দলমত নির্বিশেষে সবার প্রতি আহ্বান জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। বুধবার দুপুরে আওয়ামী লীগ সভানেত্রী ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর সঙ্গে বৈঠক শেষে তিনি এই আহ্বান জানান। শেখ হাসিনা দেশে ফিরে আসছেন, তাকে একটা উষ্ণ সম্বর্ধনা দেওয়া। আমরা ঢাকা শহরের সমস্ত এমপিদের সঙ্গে বৈঠক করব এবং ঢাকার উত্তর দক্ষিণের মেয়রের সঙ্গেও আমরা যোগাযোগ করবো, তার সঙ্গে কথা বলবো। আমরা কেউকে বাদ দিতে চাই না।
আসন্ন জাতীয় কাউন্সিলে দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগের গঠনতন্ত্রের পরিবর্তন, কেন্দ্রীয় কমিটির আকার বৃদ্ধি আর নতুন পদ সৃষ্টি সহ সম্ভাব্য বেশ কিছু পরিবর্তন আসছে। কাউন্সিলের তারিখ ঘোষণার পর থেকেই বেশ চাঙ্গা হয়ে উঠেছেন দলের নেতাকর্মীরা। গুরুত্বপূর্ণ পদে কোনো পরিবর্তন আসছে কিনা তা নিয়ে নেতারা মুখ না খুললেও কর্মীদের মধ্যে এ নিয়ে চলছে নানা গুঞ্জন। তবে নেতারা বলছেন সম্পূর্ণ গণতান্ত্রিক এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে সম্মেলন। হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্ট। 3 দফা পিছিয়ে উপমহাদেশের প্রাচীন দল আওয়ামী লীগের 20তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 22 ও 23 অক্টোবর। 2012 সালের 29শে ডিসেম্বর সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয় ক্ষমতাসীন দলটির। গঠনতন্ত্র অনুযায়ী 2015 সালের 29শে ডিসেম্বর বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে। চলতি বছরের 9 জানুয়ারি দলের কার্যনির্বাহী কমিটির বৈঠকে সম্মেলনের তারিখ 28 মার্চ নির্ধারণ করে কমিটির মেয়াদ 6 মাস বাড়ানো হয়। এরপর আরও দুবার পেছানো হয় সম্মেলনের তারিখ। সম্প্রতি দলের সভানেত্রীর সঙ্গে সম্মেলন বাস্তবায়ন কমিটির বৈঠকে পুনরায় দিন ঠিক করা হয়। নেতারা জানান, উৎসবমুখর পরিবেশে সম্মেলন বাস্তবায়নের জন্য প্রস্তুতি অনেকটাই এগিয়ে গেছে। এবারের সম্মেলনে দলের গঠনতন্ত্র যুগ উপযোগী করার পাশাপাশি দলীয় কাঠামোতে বেশ কিছু পরিবর্তনও আসতে পারে বলে জানান দলটির নেতারা। গঠনতন্ত্রের মধ্যে আমাদের কিছু পরিবর্তন আসবে, যেমন আমরা স্থানীয় সরকার নির্বাচনগুলো ইতিপূর্বে নির্দলীয় হতো বিধায় এটা গঠনতন্ত্র ছিল না। পাশাপাশি আকারে কিছুটা পরিবর্তন আসবে, সাংগঠনিক সম্পাদকের পদ বৃদ্ধি পাবে। কেন্দ্রীয় কমিটির বর্তমান 73 সদস্য বিশিষ্ট, সেটা হয়তো কিছুটা বৃদ্ধি পাবে। সম্মেলনে জঙ্গিবাদ মোকাবেলা ও 2041 সালের মধ্যে দেশকে উন্নত দেশে পরিণত করতে বেশ কিছু ঘোষণা আসার ইঙ্গিত দিলেন তারা। জঙ্গিবাদের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স, আমরা জঙ্গিকে কখনো প্রশ্রয় দেয়নি। এবারে সম্মেলনে একটা স্লোগান থাকবে, সেটাও কিন্তু জঙ্গি কেন্দ্রিকই থাকবে। দেশের জন্য যোগ্য নেতৃত্ব গড়তে আওয়ামী লীগ গণতান্ত্রিক চর্চায় বিশ্বাসী উল্লেখ করে এবারের কাউন্সিলেও তারই প্রতিফলন ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন দলের নেতারা। আওয়ামী লীগ তো সবটাই গণতান্ত্রিক পদ্ধতিতে করে। কাউন্সিলে প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং অন্যান্য অনেক পদে ঘোষণা করা হয়, কখনো কখনো হয়তো 1-2 দিন দেরি হয়। আওয়ামী লীগ তো অনির্দিষ্টকালের জন্য বেগম খালেদা জিয়ার মতো অ্যাপয়েন্টমেন্ট কিছু করে টোরে না। কাউন্সিলের প্রতিনিধিরা বিভিন্ন জেলা পর্যায় থেকে প্রতিনিধি হয়ে আসবে, তাদের ডিসিশন কি গণতান্ত্রিক না? সারা দেশের নেতাকর্মী সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমন্ত্রিত অতিথিরা সম্মেলনে অংশ নেবেন বলে আশা প্রকাশ করেন নেতারা। এর চেয়ে বড় গণতন্ত্রটা। হাবিবুল ইসলাম হাবিব, সময় সংবাদ, ঢাকা। অন্যদিকে কাউন্সিল অনুষ্ঠানের 6 মাস পরেও এখনো গুছিয়ে উঠতে পারেনি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, সাংগঠনিক দুর্বলতা, নেতৃত্ব সংকট ও আদর্শিক ভ্রান্তি, এই 3 কারণে আন্দোলনের মাঠে ঘুরে দাঁড়াতে পারছে না দলটি। তবে শীর্ষ নেতারা এর সঙ্গে ভিন্ন মত পোষণ করে অভিযোগ করেছেন, দমনপীড়নের কারণেই আন্দোলনে নামতে পারছে না বিএনপি। সময় মতো দল ঠিকই জেগে উঠবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন তারা। আরো জানাচ্ছেন সালাউদ্দিন সুমন। 5 জানুয়ারি নির্বাচনের আগে ও পরে কয়েক দফা সরকার বিরোধী আন্দোলনে নেমেও দাবি আদায়ে ব্যর্থ হয় বিএনপি। এরপর নানাবিধ চাপে অত্যন্ত নাজুক অবস্থায় পড়ে দলটি। এ অবস্থায় সাংগঠনিক শক্তি জোরদারের পাশাপাশি সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াতে গত 19শে মার্চ কাউন্সিল অনুষ্ঠান করে বিএনপি। এরপর প্রায় 4.5 মাস সময় নিয়ে 4 ধাপে দলের 502 সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিও ঘোষণা করা হয়। এই কমিটি নেতাকর্মীদের উজ্জীবিত করে ঈদুল আজহার পরে আন্দোলনে নামবে, এমনটাই আভাস দিয়ে আসছিলেন দলের নেতারা। কিন্তু ঈদের পর সেই আভাসের প্রতিধ্বনিও মিলছে না নেতাদের কণ্ঠে। পুলিশ বাহিনীর ব্যাপক দলীয়করণের ফলে তারা রাজপথে নামলেই যেভাবে গুলি চালায়, অতীতে এই ধরনের দমন, পীড়ন, নির্যাতন বাংলাদেশে মানুষ কখনো দেখেনি। এই পরিস্থিতিতে বিএনপির মাঠে থাকাই খুবই মুশকিল। এই মুহূর্তে রাজপথের আন্দোলনে না থাকলেও সময় মতো বিএনপি ঠিকই জেগে উঠবে বলে প্রত্যয় ব্যক্ত করলেন দলের এই নেতা। প্রতি মুহূর্তে আন্দোলন করলে সে আন্দোলনের শব্দটা জনগণের কাছে খুব ফেকি হয়ে যায়। এখানে হতাশারও কিছু নাই। সময়টা কতক্ষণ সেটা নির্ধারণ করে না বলতে পারলাম, কিন্তু জনগণ কখনো কোন সরকারের কাছে পরাজিত হয় নাই, অতীত হয় না, ভবিষ্যতে হবে। তবে বিএনপির বর্তমান অবস্থার জন্য পারিপার্শ্বিক চাপের চেয়ে নেতৃত্ব সংকটকেই বেশি দায়ী করছেন এই ইতিহাসবিদ। বিএনপির আদর্শিক সমস্যা আছে, সাংগঠনিক সমস্যা আছে, নেতৃত্বের সমস্যা আছে। কারণ খালেদা জিয়ার নেতৃত্ব প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। তিনি কতটুকু নেতৃত্ব দিচ্ছেন
আর লন্ডনে বসে অভিযুক্ত তারেক রহমান কতটুকু নেতৃত্ব দিতে পারছেন ফোনে বা দূর নির্দেশের মাধ্যমে, সেটাও প্রশ্নবিদ্ধ। দলকে শক্তিশালী করতে নেতৃত্ব বাছাই ও দায়িত্ব বন্টন প্রক্রিয়া আরো গ্রহণযোগ্য করার তাগিদ দিলেন তিনি। কমিটি গঠন এবং তা নিয়ে যে শোরগোল, তাই প্রমাণ করে বিএনপি ভেতর থেকে কতটা দুর্বল হয়ে পড়েছে। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। সৌদি আরবের মদিনায় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সাক্ষাতের সময় সৌদি আরব বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ আব্দুর রহমান ও সভাপতি আহমেদ আলী মুকিবের নেতৃত্বে নেতাকর্মীরা মদিনার হিলটন হোটেলে খালেদা জিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় খালেদা জিয়ার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরীফ শাহ কামাল তাজ সহ আরো অনেকে। সৌদি বাদশার আমন্ত্রণে 8 সেপ্টেম্বর হজ পালন করতে যান খালেদা জিয়া। 22 সেপ্টেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে। প্রবাসের সময় আরো থাকছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু 400 শিক্ষার্থীর কাছ থেকে টাকা নিয়ে প্রবেশপত্র না দেওয়ার অভিযোগ সিলেটের একটি কোচিং সেন্টারের বিরুদ্ধে। প্রতিবাদে বিক্ষোভ ভাঙচুর। ছেলের দেয়া আগুনে পোড়া হতভাগ্য বাবা অবশেষে মারা গেলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। মোটরসাইকেল কিনে না দেয়াকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার ফরিদপুরে ঘটে এই মর্মান্তিক ঘটনা। 6 দিন পর চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মারা যান বাবা রফিকুল হুদা। এই ঘটনায় ছেলেকে আসামি করে মামলা দায়ের করেছেন স্বজনরা। মনোচিকিৎসকরা বলছেন, অতিমাত্রায় প্রযুক্তি নির্ভরতায় বাড়ছে একাকিত্ব। এতে করে সমাজে অসুস্থ মানসিকতার বিস্তার ঘটছে। তরিকুল ইসলাম সৌরভকে সঙ্গে নিয়ে ওমর ফারুকের রিপোর্ট। নতুন মডেলের মোটরসাইকেলের আবদার পূরণ না করায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছেলের দেয়া আগুনে পুড়ে মরতে হলো বাবা রফিকুল হুদাকে। এমন মৃত্যুর পর নির্বিকার হয়ে যাওয়া ছাড়া পরিবার বা বন্ধুদের প্রতিক্রিয়া আর কি বা হতে পারে। তবে 15 সেপ্টেম্বর ঘটনার পরপরই স্বজনরা জানান, কিছুদিন আগেই 5 লাখ টাকা দিয়ে রফিকুল হুদা একমাত্র সন্তান মুগ্ধকে মোটরসাইকেল কিনে দিয়েছিলেন। এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর বাবার কাছে আবারও মোটরসাইকেল দাবি করে মুগ্ধ। না দেয়ায় ক্ষুব্ধ হয়ে ঘরে আগুন ধরিয়ে দেয় সে। ছেলেটা বহুদিন ধরে বলতেছিল যে আমার একটা মোটরসাইকেল কিনে দাও, তো দিচ্ছিল না। পেট্রোল ছিল বোতলে, বোতলের পেট্রোল ঢেলে আগুন ধরে দিয়েছে। শরীরের 95 ভাগ পুড়ে যাওয়ায় বাঁচার আশা আগেই ছেড়ে দিয়েছিলেন চিকিৎসকরা। তবুও ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা চলছিল তার। 6 দিন চিকিৎসা শেষে মৃত্যু কোলে ঢলে পড়েন তিনি। ফ্লেম বার্ন আসছে, এইটি আমাদের দায়িত্ব যে পেশেন্ট ম্যানেজমেন্ট করা। তারপরে এটা যাদের দায়িত্ব, যে সংস্থা আলাদা আছে, তাদের যারা যেটা মনে করে, যেটা আমরা বাইকে কেমিক্যাল অ্যানালাইসিস, এটা পুলিশ ডিপার্টমেন্ট আছে, ক্রিমিনাল ডিপার্টমেন্ট আছে, ওটা তারা ওটা দেখে। শুধু পায়ের তালাবাদ দিয়ে তার 19 সমস্ত শরীরের তার অগ্নিদগ্ধ হয়ে গেছে। মৃত্যুর কারণ যেখানে যেখানে বার্ন হয়, বার্ন হলে সেখানে হাইপোভলিমিক শক হয়। হাইপোভলিমিক শকের কারণে সে মারা গেছে। মানসিক অসুস্থতা কোন পর্যায়ে পৌঁছালে সামান্য আবদার পূরণ না করায় সন্তান তার বাবাকে পুড়িয়ে মারতে পারে? এমন প্রশ্নের উত্তরে মনোচিকিৎসকরা দুষছেন অতিমাত্রায় প্রযুক্তি নির্ভরতাকে। দেখা যাচ্ছে যে সেই মুঠো ফোনটা দিয়ে বা মোবাইল ফোনটা দিয়ে বা ইনফরমেটিভ যে ডিভাইস গুলো আছে, সেগুলো থেকে ওর বয়সের থেকে বেশি জিনিস জানার চেষ্টা করে। তাহলে তার বয়সে কি জানতে ও কিন্তু আসলে জানেও না। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পারিবারিক ও সামাজিক বন্ধনের জোর তাগিদ দিলেন মনোরোগ বিশেষজ্ঞরা। তার যে মনের বিকাশ, তার যে ব্যক্তিত্বের বিকাশ, সেটার জন্য কোনো প্রোগ্রাম নাই। সেই জন্য আমি বলবো, গোটা শিক্ষা ব্যবস্থা, গোটা সমাজ ব্যবস্থা, গোটা চাইল্ড ডেভেলপমেন্ট পলিসির মধ্যে এমন অস্বাভাবিক কিছু গলদ আছে, যার জন্য আমি বলবো যে এই ধরনের ঘটনাগুলো ঘটে যাচ্ছে। ঘটনার পর থেকে ছেলেকে নিয়ে মা আত্মগোপনে আছেন বলেও জানা গেছে। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরের টাম্পাকো ফয়েল কারখানায় অগ্নিকাণ্ডে আহত ও নিহতের পরিবারকে ক্ষতিপূরণ এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে করা রিটের প্রাথমিক শুনানি শেষ। আগামী সোমবার এ বিষয়ে আদেশ দেবেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আশিস রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন দ্বৈত বেঞ্চ আদেশের এদিন ধার্য করেন। 19 সেপ্টেম্বর আইন ও সালিশ কেন্দ্র, ব্লাস্ট সহ 3টি বেসরকারি মানবাধিকার সংগঠন রিটটি দায়ের করে। গত 10 আগস্ট গাজীপুরের ফয়েলস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত হন 35 জন, আহত হন আরও অর্ধশতাধিক মানুষ। কারখানাটিতে এখনো উদ্ধার কাজ চলছে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন প্রকাশের ঘোষণা দিয়ে আবারও তা পেছালেন অর্থমন্ত্রী।
কবে এই প্রতিবেদন আলোর মুখ দেখবে সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য না দিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জানান, প্রতিবেদন প্রকাশে দেরি হবে। সচিবালয়ে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ফিলিপিন্সের আদালতে মামলা সহ নানা বিষয় জড়িত থাকায় এখন রিপোর্ট প্রকাশ পেলে নেতিবাচক প্রভাব পড়তে পারে। আরো জানাচ্ছেন হাজিরা শিউলি। রোববার 18 সেপ্টেম্বর অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, 22 সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি সংক্রান্ত তদন্ত প্রতিবেদন। এরপর দুদিন না যেতেই সচিবালয়ে অর্থমন্ত্রী জানালেন, এখনই নয়, দেরি হবে প্রতিবেদন প্রকাশে। তবে কবে নাগাদ এই প্রতিবেদন প্রকাশ করা হবে সে বিষয়ে কোনো আভাস দেননি তিনি। এইটা আমার ঘোষণা মতো কালকে পাবলিশ হওয়ার কথা, কালকে হবে না, বেশ দেরি হবে। ইতিমধ্যে এই বিষয়ে ফিলিপিন্স এবং আমাদের মধ্যে অনেক আলোচনা চলছে। আমরা সেখানে মামলা মোকদ্দমা করছি ইত্যাদি নানান কিছু আছে। এগুলো একটু আপসেট হয়ে যাবে এই রিপোর্টটা বেরুলে পরে। এই জন্য রিপোর্ট এখন বের করছি না, পরে বের করব, তারিখটা বলতে পারছি না। তদন্ত কমিটির প্রধান সাবেক গভর্নর ফরাসউদ্দিন গত 30 মে রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন জমা দেন অর্থমন্ত্রীর কাছে। এরপর একাধিকবার প্রতিবেদন প্রকাশের কথা জানিয়েছিলেন তিনি। এই তো 22 তারিখে গেছে, আমি তো তারিখে দিয়েছি, 22 থেকে 24 মধ্যে বেরোবে। তবে পুরো অর্থ ফেরত পাওয়ার আশা ব্যক্ত করে বিকেলে এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী জানান, এখনই এই প্রতিবেদন প্রকাশ করলে ফিলিপিন্স থেকে অর্থ উদ্ধারে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। আমার ক্লেম অন ফিলিপিন্স মাইট বি জেপটাইজড। তার মানে রিপোর্টের মধ্যে সেরকম কিছু আছে। যে মুহূর্তে রিপোর্ট বলে যে বাংলাদেশের ইনভলভমেন্ট আছে, তখনই তো আমি বিরুদ্ধে পড়ে যাই না। এখন আমি বলছি তোমরা এরকম করেছো, তাদের কেস করে তাদের কাছে দরবার করছি। নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে জমা রাখা বাংলাদেশের রিজার্ভে $10,10,00,000 গত ফেব্রুয়ারি মাসে সুইফট কোড হ্যাকিং এর মাধ্যমে চুরি হয়ে যায়। এরপরে রিজার্ভ চুরির ঘটনা তদন্তে সাবেক গভর্নর ফরাসউদ্দিনকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করে সরকার। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। গ্রাহকদের অজান্তেই তাদের নামে লাখ লাখ টাকার ঋণ উত্তোলন করা হয়েছে। ঋণ পরিশোধের জন্য ব্যাংকের নোটিশ পাওয়ার পর ঘটনাটি ফাঁস হলে চরম দুশ্চিন্তায় পড়েছেন গ্রাহকরা। এ ঘটনায় গ্রাহকদের পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী সোনালী ব্যাংকে। ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার আশ্বাস দিয়েছেন, ঘটনাটি ছোট, কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য ব্যবস্থা নেওয়া হবে। গাইবান্ধা থেকে হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট, ছবি তুলেছেন ওবায়দুল ইসলাম। ঋণের টাকা পরিশোধের জন্য সম্প্রতি গ্রাহকদের নোটিশ দেয় গাইবান্ধার সাঘাটা উপজেলার সোনালী ব্যাংক ভরতখালী শাখা। নোটিশ পাওয়ার পর গ্রাহকরা জানতে পারেন তাদের শিক্ষা, সোনালী ও মেডিকেল সঞ্চয় স্কিম, ইডিএস, এসডিএস ও এমডিএস এর বিপরীতে বিভিন্ন অঙ্কে ঋণ উত্তোলন করা হয়েছে। এ সম্পর্কে তারা কেউ কিছুই জানেন না। আমি এখান থেকে লোন করি নাই, আমার অ্যাকাউন্ট থেকে এসডিএস থেকে লোন কিভাবে করলো? আমার অ্যাকাউন্ট থেকে জালিয়াতি ভাবে টাকা উত্তোলন করছে। যেহেতু আমি টাকা নেইনি, যারা জালিয়াতি করছে তারাই ব্যাংক পরিশোধ করবে। সোনালী ব্যাংক একটা সরকারি বুঝছে, সেখানে যদি আমরা টাকা রাখতে কোনো ভয় পাইছিলাম, আর রাখবো কোথায়? ম্যানেজার সাহেব সে নাই, সে আমাদেরকে রেখে পলাতক। আমরা এই টাকা পয়সা কোথায় রাখছে? সে জালিয়াতি করছে আমাদের সাথে। আমরা এর সুষ্ঠু বিচার চাই। ঘটনা জানার পর ব্যাংকের ম্যানেজারকে পাওয়া না গেলেও এই কর্মকর্তা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনার আশ্বাস দেন। তাদের ডিপিসির অ্যাকাউন্টে লোন নেওয়া হয়েছে, এই ধরনের অভিযোগ আমরা পাইছি। এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, যেহেতু তারা অভিযোগ করছে। তদন্ত আসবে কর্মকর্তারা, তারা এসে জিনিসটা বের করবে আসলে কিভাবে। গাইবান্ধায় সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার জানান, ঘটনাটি ছোট, কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে সাবেক ব্যাংক কর্মকর্তা বলছেন, ব্যাংক কর্তৃপক্ষ জড়িত না থাকলে এমন অনিয়ম সম্ভব নয়। কিছু প্রসিডিওর আছে, সেই প্রসিডিওরগুলো সে মেইনটেইন করবে। সে মেইনটেইন না করে যদি তার নামে ভাওতাবাজি করে কোনো অ্যাকাউন্ট করে যদি টাকা নেওয়া হয়, তাহলে সেটা অন্যায়। ব্যাংকের লোকও জড়িত থাকতে পারে, অন্য লোকও জড়িত থাকতে পারে। তো ব্যাংকের লোক এখানে এর সঙ্গে ইনক্লুড আছে। আসলে কিন্তু ঘটনা ওরকম না, ছোট্ট ঘটনা কিছু ঘটছে এটা নিশ্চিত। কিছু না কিছু না ঘটলে তো অন্য ব্রাঞ্চের কথা তো আসলো না। পাবলিক যাতে ক্ষতিগ্রস্ত না হয় এইটা আপনাদের অ্যাসুরেন্স দিতে পারে। ব্যাংকটির ভরতখালী শাখা থেকে ঋণ উত্তোলনকারী গ্রাহকের সংখ্যা 268 জন। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। সিলেটে সিআইটিসি কোচিং সেন্টারের বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু 400 শিক্ষার্থীর কাছ থেকে টাকা নিয়ে প্রবেশপত্র না দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে কোচিং সেন্টার ঘেরাও করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বুধবার দুপুরে নগরীর চৌহাট্টা এলাকায় সিআইটিসি কোচিং সেন্টারের সামনে অবস্থান নেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
টানা 4 ঘন্টা কোচিং সেন্টারটি অবরুদ্ধ করে ব্যাপক ভাঙচুর চালায় তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রতিষ্ঠানটির মালিক আনোয়ার হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়। পরে সেখান থেকে সরে গিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় প্রবেশপত্র না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। আমাদের সেখানে লাইফে অনেক ক্ষতি হয়ে যাবে, আমরা তার সেকেন্ড বার দিতে পারবো না। আমরা গত 6-7 মাস ধরে আমরা প্রিপারেশন নিচ্ছি, এই প্রিপারেশনটা নিচ্ছি যে আমরা এর বিনিময়ে আমরা কি পাবো। এই প্রতারণা তো আসলে আমাদের এই পরিশ্রমের রেজাল্ট হতে পারে না। আমাদের একটাই দাবি, শিক্ষামন্ত্রী যাতে আমাদেরকে জগন্নাথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষার একটা সুযোগ দিতে উনি হস্তক্ষেপ করেন। পূর্ব সুন্দরবনে মুক্তিপণের দাবিতে 45টি মাছ ধরার নৌকা সহ 20 জেলেকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার রাতে বনদস্যু জাহাঙ্গীর ও জোনাব বাহিনী তাদের অপহরণ করে বলে জানিয়েছেন ফিরে আসা জেলেরা। কোস্টগার্ড ও জেলেরা জানায়, পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জে চান্দেশ্বর নদীতে মাছ ধরছিল জেলেরা। এ সময় বনদস্যু জাহাঙ্গীর বাহিনী হামলা চালিয়ে মাছ বোঝাই 20টি নৌকা সহ 10 জেলেকে অপহরণ করে নিয়ে যায়। একই সময়ে কাঠেশ্বর নদীতে অপর একটি জেলে বহরে হামলা চালায় বনদস্যু জোনাব বাহিনী। এ সময় তারা আরো 25টি নৌকা সহ 10 জেলেকে অপহরণ করে। খবর পেয়ে উদ্ধার তৎপরতা শুরু করেছে বলে জানিয়েছেন কোস্টগার্ডের পশ্চিম জোনের কর্মকর্তা লেফটেন্যান্ট ফরিদুজ্জামান। অপহৃত জেলেদের বাড়ি পিরোজপুর, বরগুনার পাথরঘাটা এবং সাতক্ষীরার শ্যামনগরের বিভিন্ন এলাকায়। উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় সম্পন্ন হলো সিংহ ও সিংহীর বিয়ে। বিয়ে উপলক্ষে রং বেরঙের বেলুন দিয়ে সাজানো হয় পুরো চিড়িয়াখানা। বুধবার সকালে বিয়ের অনুষ্ঠানে যোগ দেন জেলা প্রশাসক মেজবাউদ্দিন সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে 37 কেজি মাংস দিয়ে তৈরি করা কেক কেটে সিংহ বাদশা ও সিংহী নোভার বিবাহ পর্ব সম্পন্ন হয়। এ সময় আনন্দ আয়োজনের সঙ্গী হন চিড়িয়াখানায় বেড়াতে আসা দর্শনার্থীরাও। গত 5 সেপ্টেম্বর রংপুর চিড়িয়াখানা থেকে বংশবৃদ্ধির জন্য নিয়ে আসা হয় সিংহ বাদশাকে। এরপর 1.5 সপ্তাহ সিংহীটিকে একা একটি খাঁচায় রাখা হয়। প্রতীকী বিয়ের মধ্য দিয়ে সিংহ বাদশা ও সিংহী নোভাকে একই খাঁচায় রাখা হবে বলে জানায় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। অনেক বেশি কিউরিয়াসিটি মনের মধ্যে, মানে এরকম ফার্স্ট টাইম দেখি, আরো লাইভ দেখতেছি, আরো বেশি ভালো লাগতেছে। সিংহের বিয়ে তো তেমন একটা কখনোই দেখা হয়নি। অনেকবারই তো আসি ফ্যামিলির সাথে, কলেজ থেকে অনেক ট্যুরে আসি, বাট এমন ট্যুর তো কখনো হয় নাই। দুটা সিংহী যদি থাকে কিছুদিন পরে তো এরা মারা যাবে, তাহলে তো আর সিংহ আমরা পাবো কোথায়? সিংহ পাবো না। আমরা মূলত বংশবৃদ্ধি, প্রজনন বৃদ্ধি এবং মানুষকে বিনোদন দেওয়া, এই জন্যই কিন্তু আমরা এই সিংহের সংযোজন করেছি। ঈদ উল আজহায় দেশের সড়ক, রেল ও নৌপথে 210টি দুর্ঘটনায় 265 জন নিহত হয়েছেন। এর মধ্যে কেবল 193টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 248 জন ও আহত হয়েছেন 1056 জন। জাতীয় প্রেস ক্লাবে বুধবার সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব প্রতিবেদন তুলে ধরেন। সমিতির দুর্ঘটনা মনিটরিং সেল দাবি করে, প্রতি বছর ঈদ কেন্দ্রিক দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে। এই ক্ষেত্রে সরকারের বিচার ব্যবস্থার ত্রুটি এবং সমন্বয়হীনতাকে দায়ী করেন বক্তারা। পাশাপাশি গাড়ি চালকদের দক্ষ প্রশিক্ষণের তাগিদ দেন তারা। সরকার যদি বিষয়টাকে শুধুমাত্র মন্ত্রী মহোদয় নিজে দায় নিয়ে এর মধ্য দিয়ে এটাকে কবর রচনা করতে চায়, এটা কিন্তু শেষ হবে না। আমরা মনে করি এটার জন্য সুনির্দিষ্ট যারা দায়ী, এই সমস্ত দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। আমাদের একজন মাননীয় মন্ত্রী বলেছিলেন, কেউ যদি ছাগল, গরু ইত্যাদি চিনতে পারে তাহলে সেই তাকেই আর কি ড্রাইভিং লাইসেন্স দেওয়া যেতে পারে। হ্যাঁ, উনি সঠিক কথাই বলেছেন। শুধু সাইন দেখলে তো হবে না, একটা মানসিক ক্যাপাসিটি থাকতে হবে। আমাদের দেশেও অ্যাটলিস্ট ইন্টারমিডিয়েট কলেজ যেগুলি আছে সেইখানে ড্রাইভিং শেখানোর ব্যবস্থা করা দরকার। দেশের বাইরের খবর। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সন্দেহভাজন জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে 11 জন নিহত হয়েছে। এদিকে উড়ি সেনা ঘাঁটিতে হামলার পর জাতিসংঘে কাশ্মীর ইস্যু নিয়ে চাপে রয়েছে পাকিস্তান। দেশটিকে সন্ত্রাসের মদতদাতা রাষ্ট্র হিসেবে চিহ্নিত করতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে মার্কিন আইন প্রণেতারা বিল উত্থাপন করেছে। মঙ্গলবার কাশ্মীরে অনুপ্রবেশের চেষ্টাকারী সন্দেহভাজন জঙ্গিদের সঙ্গে পাল্টাপাল্টি গোলাগুলিতে 10 বন্দুকধারী নিহত হয়। বন্দুকধারী গুলিতে প্রাণ হারান একজন সেনাও। দুটি আলাদা এলাকায় এ বন্দুকযুদ্ধ হয়।
উড়ির হামলার পর জাতিসংঘে কাশ্মীর ইস্যুতে নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্যের মধ্যে ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ব্রিটেন ভারতের পক্ষে অবস্থান নেয়। চীন সরাসরি পাকিস্তানকে আক্রমণ না করলেও সন্ত্রাসবাদের নিন্দা জানিয়েছে। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি পাকিস্তানকে সন্ত্রাসীদের ভূস্বর্গে পরিণত না করতে ইসলামাবাদের প্রতি আহ্বান জানিয়েছেন। মিশরের উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে মৃত্যু হয়েছে অন্তত 29 জনের। প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। বুধবার দক্ষিণাঞ্চলীয় কাফর আল শেখ তীরে প্রায় 600 আরোহী নিয়ে ডুবে যায় নৌকাটি। এ সময় অন্তত 150 জনকে উদ্ধারের কথা জানায় মিশরীয় সেনা কর্তৃপক্ষ। আরোহীরা ইউরোপে প্রবেশের চেষ্টা করছিল বলে ধারণা করা হচ্ছে। মিশরকে ব্যবহার করে আফ্রিকান শরণার্থীদের ইউরোপে প্রবেশ বন্ধে সেনাবাহিনীর মঙ্গলবারের অভিযানে গ্রেপ্তার করা হয় 68 জনকে। খেলার খবর। ইংল্যান্ড দলের বাংলাদেশ সফরের সার্বিক নিরাপত্তায় প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার রাজধানীর শ্যামলীতে এক আলোচনা সভায় তিনি এই প্রতিশ্রুতির কথা জানান। সরকার দেশের সার্বিক উন্নয়নে কাজ করছে বলেও জানান তিনি। খেলা যাতে নির্বিঘ্নে হয় সেই ব্যবস্থা আমাদের যা যা করার, কারণ আমাদের অভিজ্ঞতা রয়েছে, আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেট এখানে বেশ কয়েকবার হয়েছে, আমরা সেইটা আমরা করতে পারবো। আমরা ব্যবস্থা অলরেডি নিয়েছি। বাংলাদেশ আফগানিস্তান ওয়ানডে সিরিজের খবর। বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় এসেছে আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল। বুধবার বিকেলে তারা ঢাকায় আসে। এদিকে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে আফগানিস্তান দলে ডাক পেয়েছে 3 নতুন মুখ। সবকিছু ঠিক থাকলে টাইগারদের বিপক্ষে এই সিরিজে অভিষেক হতে পারে 3 ক্রিকেটারের। প্রায় 1 বছর হতে চলল মিরপুরের হোম অফ ক্রিকেটে হয়নি কোনো আন্তর্জাতিক ওয়ানডে। সেই সঙ্গে ক্রিকেটের এই ফরম্যাট থেকে নির্বাসনে আছে টাইগাররাও। তবে বাংলাদেশ আফগানিস্তান ওয়ানডে সিরিজের মধ্য দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন মাশরাফি সাকিবরা। বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের প্রথম দ্বিপাক্ষিক এই সিরিজে দলে আছে বেশ কজন নতুন মুখ। এরই মধ্যে আজগর স্ট্যানিকচাইকে অধিনায়ক করে দলও ঘোষণা করেছে আফগানরা। এছাড়াও এই সিরিজে অভিষেকের অপেক্ষায় আছেন 3 ক্রিকেটার ইহসানুল্লাহ জান্নাত, করিম জান্নাত এবং পেসার নাভিদুল হক। পাশাপাশি বাংলাদেশের কন্ডিশনের কথা বিবেচনা করে আফগানরা দলে রেখেছেন 3 লেগ স্পিনার। ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে আফগানদের এই সিরিজটি টাইগারদের জন্য প্রস্তুতির মঞ্চ। তবে র্যাঙ্কিং এর কঠিন সমীকরণ আছে আফগানদের বিপক্ষে। সিরিজে একটি ম্যাচ হারলেও রেটিং পয়েন্ট হারাবে টাইগাররা। তাই এখন পর্যন্ত ওয়ানডেতে 2 বারের দেখায় সমান 1টি করে জয় থাকা আফগানদের বিপক্ষে এই সিরিজে বেশ সতর্ক মাশরাফি বাহিনী। 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে 25 সেপ্টেম্বর। একই ভেন্যুতে সিরিজের বাকি 2টি ম্যাচ মাঠে গড়াবে যথাক্রমে 28 সেপ্টেম্বর ও 1 অক্টোবর। অবশ্য এর আগে আগামী শুক্রবার ফতুল্লায় বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে লালচাঁদ রাজপুতের শিষ্যরা। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এদিকে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে মুখোমুখি হওয়ার আগে শেষ অনুশীলন ম্যাচ খেলেছে প্রাথমিক স্কোয়াডের ক্রিকেটাররা। 45 ওভারের ম্যাচে মাশরাফির লাল দলকে 1 উইকেটে হারিয়েছে সাকিবের সবুজ দল। প্রাথমিক দলে সুযোগ পাওয়া ক্রিকেটাররা 2 দলে ভাগ হয়ে অংশ নেন অনুশীলন ম্যাচে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দিবারাত্রির 45 ওভারের ম্যাচে আগে ব্যাট করতে নেমে 8 উইকেটে 230 রান করে মাশরাফির লাল দল। আলাউদ্দিন বাবু লাল দলের হয়ে সর্বোচ্চ 63 রান করেন। এছাড়া ইমরুল কায়েস 44 ও মোসাদ্দেক হোসেন সৈকত করেন 36 রান। সবুজ দলের হয়ে অধিনায়ক সাকিব আল হাসান নেন 2 উইকেট। জবাবে ব্যাট করতে নেমে ওপেনার এনামুল বিজয়ের দারুণ সূচনা এনে দেন সবুজ দলকে। 68 রান করে আউট হন তিনি। এরপর রুবেলের পেস বোলিংয়ে দ্রুত কিছু উইকেট হারালেও সাকিবের 42 ও লিটন কুমার দাসের অপরাজিত 42 রানে 1 উইকেটের জয় পায় সবুজ দল। রুবেল হোসেন নেন 3 উইকেট। বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করবে বিসিবি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বরিশালে বানারীপাড়ার সন্ধ্যা নদীতে ট্রলার ডুবির ঘটনায় 13 জনের লাশ উদ্ধার। নিখোঁজ কমপক্ষে 30। নদী ভাঙনের কবলে পড়ে দুর্ঘটনা, অনুমোদনও ছিল না বিআইডব্লিউটি এর।
মিয়ানমারের শরণার্থী সংকটে স্থায়ী সমাধান চায় বাংলাদেশ। নিউ ইয়র্কে বারাক ওবামার শরণার্থী বিষয়ক সম্মেলনে শেখ হাসিনা। উদ্বাস্তুদের মানবিক জীবন ফিরিয়ে দেওয়ার আহ্বান। আসন্ন কাউন্সিলে বেশ কিছু চমক আসছে আওয়ামী লীগে। কাউন্সিলের পর আন্দোলনে না থাকলেও সময় মতো জেগে উঠবে বিএনপি, প্রত্যয় শীর্ষ নেতাদের। রাজধানীর শ্যামপুরে একটি কারখানার সামনে থেকে 7 বছরের শিশুর লাশ উদ্ধার, পিটিয়ে হত্যার অভিযোগ স্বজনদের। এবং ছেলের দেয়া আগুনে পোড়া বাবা মারা গেলেন ঢাকা মেডিকেলে। পারিবারিক ও সামাজিক বন্ধন শিথিল হওয়াতেই ঘটছে এমন ঘটনা, বলছেন মনোচিকিৎসকরা। দর্শক, এই ছিল প্রবাসী সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়.নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক রবিও সিরিজের নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন স্টার্ট স্পেস BN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।